সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুমিল্লায় বাড়ি ঘেরাও করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা। এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে, যা বললেন গোলাম মাওলা রনি। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যা বললেন নুরুল হক নূর। ইসলামী আন্দোলনের নেতাকে রাস্তায় ফেলে কোপালো মাদক বিক্রেতারা। আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি। জাবিতে আন্দোলনের স্মৃতি ধরে রাখতে জুলাই স্মৃতির সড়ক চায় ছাত্র শিবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কুমিল্লায় বাড়ি ঘেরাও করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা। কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৩ জনকে বাড়ি ঘেরাও করে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ৩ জুলাই সকাল 9:30টার দিকে উপজেলার বাঙ্গুরা থানার আকবপুর ইউনিয়নের করইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাঙ্গুরা থানার ওসি মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন রুবি আক্তার, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল। স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহফুজুর রহমান জানান, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় গ্রামবাসী আজ বৃহস্পতিবার সকাল 9:30টায় করইবাড়ি গ্রামের রাসেলের পরিবারের 4 সদস্যকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে রবি, জোনাকি ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরও এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হসপিটালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতর পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ সহ একাধিক গোয়েন্দা সংস্থা এবং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। উপজেলার আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম জানান, খোঁজ নিয়ে যতটুকু শুনেছি নিহত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এলাকাবাসীর ক্ষোভে আজ বৃহস্পতিবার সকালে ওই পরিবারের 4 সদস্যকে গণপিটুনি দেন। এতে 3 জন ঘটনাস্থলে মারা যায়, একজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত 1 বছরে আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদাবাজ, নতুন জালেম দেখছি। অনেক মানুষের মুখোশ খুলে গেছে। তিনি বলেন, যারা গত 15 বছর হাউমাউ করে কেঁদেছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি। যে লোকটা ভালো মানুষ, সেই মানুষগুলো এই অল্প কয়েকদিনে ফেরেস্তার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছে। তারা গত 15 বছরে দানবের যে তাণ্ডব ছিল, সেটা 15 দিনের তাণ্ডব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। পৃথিবীতে যত বিপ্লব ব্যর্থ হয়েছে, বিপ্লবীদের দ্বারাই ব্যর্থ হয়েছে উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের দেশের এটাকে আমরা এখন বিপ্লব বলতে পারছি না। কারণ একটা বিপ্লব দীর্ঘদিন ধরে নেতা নির্বাচন করে, যুদ্ধ করে, বিপ্লবকে জনপ্রিয় করে। কিন্তু বাংলাদেশের এটা ছিল গণবিস্ফোরণের মতো ঘটনা, এবং সেই গণবিস্ফোরণের পুরো জনগণ যে যার অবস্থান থেকে অংশ নিয়েছে। জুলাই আগস্টে উত্তাল সময়ের গৃহবধূ রাস্তায় নেমে এসেছে, 7 থেকে 8 বছরের একটা শিশু রাস্তায় নেমে এসে একটা ঢিল ছুঁড়েছে। জুলাই আন্দোলন নিয়ে কর্তৃত্বের লড়াই, মাস্টারমাইন্ড কে, সেটি নিয়ে বিতর্ক করাটা মারাত্মক ভুল হয়েছে উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, যারা সম্মুখ্য নেতা ছিলেন তারা যদি এই বিপ্লবের কর্তৃত্ব জনগণকে দিতেন এবং দীর্ঘ সময় যারা এই দেশকে পরিচালনা করতে পারেন তাদের হাতে বিপ্লবের ফলাফল তুলে দিতেন, তবে আওয়ামী লীগের বিচার আরও সুন্দর হতো। এখন যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, সেটা শতভাগ ভালো থাকতো। বিপ্লবীদের সম্পর্ক এখন যেসব মন্দ করা হচ্ছে, সেটাও হতো না। তিনি বলেন, আজকের এই দিনে আমি ভেবেছিলাম ঢাকার রাজপথ উত্তাল থাকবে, সব মানুষ রাস্তায় বেরিয়ে আসবে, কিন্তু কোথাও তার ছিটেফোঁটাও নেই। সকালে 1 জুলাই যখন বের হয়েছি, ভেবেছিলাম শাহবাগ অতিক্রম করতে পারবো না, কিন্তু সকাল 11টায় সেখানে একটা মানুষ, একটা ব্যানার বা ফেস্টন ছিল না। এত বড় একটা সংগ্রাম, এত বড় একটা লড়াই, এত রক্তমাত্রার 1 বছরেই আমরা শুধু ভুলতেই বসেছি। আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদাবাজ, নতুন জালেম দেখছি। গত 15 বছর যারা জুলুমের শিকার হয়েছে, যাদের দেখে আমাদের করুণা হতো, আমরা দোয়া করতাম সেই মানুষগুলো এই অল্প কয়েকদিনে ফেরেস্তার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তার অধীনে নির্বাচন ব্যবস্থার সংস্কারের লক্ষ্য গঠিত বিভিন্ন কমিশন নানা প্রস্তাবনা উপস্থাপন করেছেন। বিশেষ করে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতি দিয়ে নজর দিচ্ছে অনেক রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যাদের নির্বাচন করার যোগ্যতা নেই তারাই পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে। তবে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, পিআর পদ্ধতিতে ইলেকশন হলে বাংলাদেশের পেশিশক্তি, কালো টাকার প্রভাব আর রাজনীতিতে থাকবে না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ সংলাপে তিনি একথা জানান। তিনি বলেন,
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কে এমপি হবে সেটা আগে জানার সুযোগ নেই, যার ফলে বাংলাদেশের পেশিশক্তি, কালো টাকার প্রভাব রাজনীতিতে আর থাকবে না। কেন্দ্র দখল করতে যে ভায়োলেন্স হয় সেটাও থাকবে না। নুরুল হক নূর বলেন, গণ অধিকার পরিষদ একটি অর্গানিক দল। গণ আন্দোলনের মধ্যে এই দলটি গঠন করা হয়েছে, আর এনসিপি বা অন্য কোনো দল গভর্নমেন্টের ছত্রছায়ায় গড়ে উঠেছে। স্থানীয় নির্বাচন আগে চাওয়ার কারণ হিসেবে তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে সবগুলো নির্বাচন অনুষ্ঠিত হলে স্থানীয় নির্বাচন আগে চাওয়ার কারণ হিসেবে তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে সবগুলো নির্বাচন অনুষ্ঠিত না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন আগে হওয়া উচিত, যেমন সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভার নির্বাচন। এতে করে আমরা রাজনৈতিক দলগুলোর চরিত্র দেখতে পেতাম, তারা কি আগের মতো মারামারি, কেন্দ্র দখল করছে কিনা সে বিষয়ে দেখার সুযোগ আছে। এছাড়াও প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে কিনা সেটাও দেখা যাবে। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও করেছেন অনেকে। একজন লিখেছেন, মেম্বার হওয়ার মতো যাদের জনপ্রিয়তা নাই তারাই পিআরের পক্ষে। পিআর পদ্ধতিতে অযোগ্যরা এমপি হওয়ার সুযোগ পাবে। ইসলামী আন্দোলনের নেতাকে রাস্তায় ফেলে কোপালো মাদক বিক্রেতারা। নারায়ণগঞ্জ বন্দরে মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আবদুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছেন মাদক কারবারি সুজন। বুধবার রাতে নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ৩ জুলাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি লিয়াকত আলী। জানা গেছে, বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে দিয়ে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের বন্দর থানা উত্তরের সভাপতি ডক্টর মামুন। ইতিমধ্যে প্রকাশ্য মাদক বিক্রি করছিলেন চিহ্নিত মাদক কারবারি সুজন, বিকি নাজিম সহ কয়েকজন। এ সময় প্রকাশ্য মাদক বিক্রি করতে নিষেধ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণের সভাপতি ডক্টর আবদুল্লাহ আল মামুনকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ডামেকে রেফার করেন। হামলার ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মামুন সহ প্রতিনিধি দল। হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করে মুফতি মামুন বিল্লাল বলেন, একের পর এক আমাদের কর্মীদের উপর হামলা, এটা মেনে নেওয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সভাপতির উপরও হামলা, কয়েকদিনের ব্যবধানে আবারও থানা সভাপতির উপর পৈশাচিক হামলা, এটা সহ্য করার মতো নয়। এই বিষয়ে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তার অভিযান চলছে। আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার ৩ জুন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এ বিষয়ে একমত প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ৮ম দিনের বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের, জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, লেবার পার্টির সভাপতি ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, আমরা বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।